আই প্যারি এভরিথিং এর 11 নম্বর এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই ডেরিদাসের কিং তার ক্যাপিটালের মধ্যে ঢুকে গেছে আর এমন খারাপ ভাবে হারার পর সে এখন অনেক রেগে আছে। তারপরে ডেরিদাসের কিং যখন তার সবার মধ্যে গিয়ে পৌঁছায় তখন সেখানে ডেরিদাসের মন্ত্রী বলে উঠলো, মহারাজ কি হয়েছিল ওখানে, আর আপনার পোশাক এত নোংরা হলো কি করে, আর আমাদের বাকি সৈনিকরা কই? যার উত্তরে ডেরিদাসের কিং বলে উঠলো, আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষে রেখেছিলাম, ওদের হাতে এত পাওয়ারফুল অস্ত্র দেওয়ার পরে ওরা সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারলো না। তখনই সেখানে আরেকজন ব্যক্তি বলে উঠলো, মহারাজ ওই দেখুন ওটা কি। এই কথা শুনে যখন ডেরিদাসের কিং পেছনে ঘুরলো তখন সে তার পেছনে ড্রাগন অফ ক্যালিমিটিকে দেখে অবাক হয়ে যায় এবং ড্রাগনটিকে দেখে ডেরিদাসের কিং বলে উঠলো, আমরা তো এই ড্রাগনটাকে ব্রায়োনিক দিয়ে মেরে দিয়েছিলাম, তাহলে এ আবার জীবিত হলো কি করে? তখনই ডেরিদাসের মাথায় আসে এটা নিশ্চয়ই ওই শয়তান ক্ল্যারিকের কাজ, আর তার হিলিং ম্যাজিক সবার থেকেই আলাদা। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা ড্রাগনটাকে তো হিল করে দিল আমি মানলাম, কিন্তু ওরা এই ড্রাগনটাকে এখানে কিভাবে পাঠালো? তাহলে কি এই ড্রাগনটাকে কেউ কন্ট্রোল করছে? কিন্তু এমনটা তো শুধু ডেমন ফগেরাই করতে পারবে। তখনই কিং ডেরিদাস তার মন্ত্রীকে বলে উঠলো, ওই ব্যক্তিটা এখন কোথায় আছে যে এই ড্রাগনটাকে জাগিয়েছিল? যার উত্তরে মন্ত্রী বলে উঠলো, ওই ব্যক্তিটা কিছু জরুরি কাজে ক্যাপিটালের বাইরে গেছে। এই কথা শুনে কিং ডেরিদাস আরো রেগে যায় এবং বলে ওঠে, ওই বদমাসটা আমাকে আরেকবার ধোকা দিয়ে দিল। ডেরিদাসের কিং তখন এতটাই রেগেছিল যে সে মন্ত্রীকে ছেড়ে দূরে ছুড়ে দেয়। তখনই সেনাপতি র্যান্ডিয়াস বলে উঠলো, মহারাজ আপনাকে এখন শান্ত হওয়া উচিত। এই কথা শুনে কিং ডেরিদাস র্যান্ডিয়াসকে বলে উঠলো, তুমি এখানে পাগলের মতো কেন দাঁড়িয়ে আছো? তুমি এক্ষুনি যাও এই ড্রাগনটাকে মারার কোনো পরিকল্পনা বানাও। তারপরে র্যান্ডিয়াস সেখান থেকে চলে যায়। র্যান্ডিয়াস সেখান থেকে চলে যাওয়ার পরে কিং ডেরিদাস বলে উঠলো, তোমরা এখন কেরানসকে তৈরি করো। এই কথা শুনে সবার তিনজন অবাক হয়ে যায় এবং তাদের মধ্যে একজন মন্ত্রী বলে উঠলো, মহারাজ এখন তো ওই হাতিয়ারটা শুধু টেস্টিং চলছে। মন্ত্রীর মুখে এই কথা শুনে কিং ডেরিদাস তাকে একটা লাথি মেরে দূরে ছুড়ে দেয়। তারপরে কিং ডেরিদাস বলে উঠলো, ওদের সবাইকে মারার জন্য কেরানসের একটাই হামলা যথেষ্ট, আর যদি তুমি নিশানা সঠিক জায়গায় লাগাতে না পারো তাহলে মানা ট্রেজিংটাকে অন করে হামলা করবে। এই কথা শুনে মন্ত্রী বলে উঠলো, মহারাজ আপনি যেমনটা বলবেন আমরা তেমনটাই করব। তারপরেই আমরা দেখতে পাই এরা কেরানস দিয়ে ড্রাগনটির দিকে নিশানা লাগিয়ে দিয়েছে, আর এই হাতিয়ারটা এতটাই পাওয়ারফুল যে এটা অন করা মাত্রই ক্যাপিটালের সমস্ত ইলেকট্রিক সে নিচে শুকে নেয়। তার ঠিক পরে এরা কেরানস দিয়ে ড্রাগনটার উপরে হামলা করে দেয়। আর এই হামলাটিকে দেখে লিন রোলোকে বলে উঠলো, তুমি ড্রাগনটাকে এক্ষুনি এটার সামনে থেকে সরে যেতে বলো। রোলো তখন বলে উঠলো, আমাদের হাতে এখন অতটা সময় নেই। তখনই চিৎকার করে সবাইকে বলে, তোমরা সবাই আমার পেছনে চলে আসো। কিন্তু তখনই আমরা দেখতে পাই নর পেছন থেকে দৌড়ে এসে ড্রাগনের উপর থেকে লাফিয়ে ক্যারিনাসের হামলাটাকে প্যারি করে দেয়। আর এই হামলাটাকে প্যারি করার পর নর নিচে পড়তে লাগে। নিচে পড়তে পড়তে নর কাসেলের মধ্যে ঢুকে যায়। আর এইদিকে কাসেলের ভেতরে ডেরিদাসের কিং আর বাকি মন্ত্রীরা দেখছে কেরানসের হামলাটা হঠাৎ করে তার দিক বদলে নিয়েছে এবং কেরানস থেকে বেরোনো সেই লেজারটা উপরে গিয়ে ফেটে যায়। তারপরে সেই লেজার গুলো নিচে যতগুলো মানা ট্রেজিং এর ভাট্টি ছিল তার মধ্যে গিয়ে পড়ে যায়। এইসব দেখে সভাসদেরা অনেক ভয় পেয়ে যায় এবং কিং কে সেইখানে ছেড়ে ওরা সবাই পালিয়ে যায়। এইসব দেখে ডেরিদাসের কিং কান্না করতে লাগে। তখনই আমরা দেখতে পাই র্যান্ডিয়াস কিং ডেরিদাসকে মারার জন্য এগিয়ে আসে, কেননা র্যান্ডিয়াস এটা ভাবছিল আমরা যদি তাদেরকে ডেরিদাসের মাথা কেটে দিয়ে দিই তাহলে ওরা হয়তো যুদ্ধটা বন্ধ করে দেবে। এই উদ্দেশ্যে র্যান্ডিয়াস যখন কিং ডেরিদাসকে মারতেই যাচ্ছিল তখনই আমরা দেখতে পাই নর সেই কাসেলের ছাদ ফুটো করে তাদের সামনে এসে পড়ে যায়, যার কারণে কিং তো বেঁচে যায়। কিন্তু নর যখন কিং এর দিকে ঘুরে দেখে তখন কিং এর অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখনই সেখানে র্যান্ডিয়াস বলে উঠলো, তুমি কি এই রাজাকে বাঁচাতে এসেছো? নর বলে উঠলো, এমনটা একদমই না। র্যান্ডিয়াস তখন বলে উঠলো, তাহলে তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। নর তখন তাদেরকে সমস্ত ব্যাপারটা বোঝাতে লাগে, কিন্তু ততক্ষণের মধ্যে তারা সবাই মিলে নরের ওপরে হামলা করে দেয়। এইসব দেখে নর কিং কে বাঁচানোর জন্য কিং এর মাথা ধরে মাটিতে অনেক জোরে ঠুকে দেয়। আর নর কিং কে এতটা জোরে ঠুকেছিল যে তার কারণে কিং এর মাথাটা অর্ধেক জমির ভেতরে ঢুকে যায়। নর তখন বলে উঠলো, তোমরা আমার উপরে কেন হামলা করছো? কিন্তু র্যান্ডিয়াস নরকে দেখে বলে উঠলো, আমার মনে হয় এ অনেক ভালো একটা যোদ্ধা, তাই এখন আমরা সবাই মিলে একসঙ্গে এর উপরে হামলা করব। তারপরে ওরা সবাই একসঙ্গে মিলে নরের উপরে হামলা করে দেয়, কিন্তু আমাদের নর অনেক সহজে ওদের হামলাকে প্যারি করে তাদেরকে দূরে ছুড়ে দেয়। তারপরে র্যান্ডিয়াস বলে উঠলো, এই পাপি রাজাটা অনেক খারাপ কাজ করেছে, তাই একে এখন মরতেই হবে। নর তখন বলে উঠলো, আমি জানি না এখানে কি চলছে, কিন্তু এই ব্যাপারটা কি কথাবার্তা বলে মেটানো যাবে না? তখনই সেখানে একটি সোলজার নরের দিকে একটি বোম তাক করে বলে ওঠে, যদি এমনটা করে সমস্যার সমাধান হতো তাহলে আমরা সেটা অনেক আগে করে নিতাম। তখনই নর বোমের হাত থেকে কিং কে বাঁচানোর জন্য তাকে একটা লাথি মেরে দেয়। তারপরেই আমরা দেখতে পাই কিং এর মাথাটা সোজা গিয়ে দেওয়ালে আটকে যায়। তারপরে নর তাদের সবাইকে বলে উঠলো, তোমরা সবাই মিলে এই বয়স্ক লোকটার উপরে কেন হামলা করছো? আর আমি তো এটা বুঝতে পারছি না তোমরা তোমাদের রাজাকে কি কারণে মারতে চাইছো? নরের এই কথা শুনে র্যান্ডিয়াস বলে উঠলো, তোমাকে বোঝার কোনো প্রয়োজন নেই। তখনই র্যান্ডিয়াস কিং এর দিকে 3টে বোম ছুড়ে দেয়। নর তখন বোমের হাত থেকে রাজাকে বাঁচানোর জন্য রাজার পা ধরে তাকে জোরে মাটিতে ছুড়ে দেয়। আর নর রাজাকে এতটাই জোরে ছুঁড়েছিল যার কারণে রাজার ক্রাউনটা পুরো ভেঙে যায়। নর তখন চিৎকার করে
করে বলে উঠলো, বন্ধ করো এইসব। এই কথা শুনে র্যান্ডিয়াস বলে উঠলো, তোমার প্রবলেমটা কি? তুমি কি এই বুড়ো রাজাকে নিজের হাতে মারতে চাও? নর তখন বলে উঠলো, আমি এমনটা কেন করব? আরে বুড়ো লোকটাকে দেখে তো মনে হচ্ছে এ আর কয়েকদিনের মধ্যে মরে যাবে, কিন্তু তোমরা সবাই মিলে একে মারার জন্য এত উঠে পড়ে কেন লেগেছো? তখন র্যান্ডিয়াস বলে উঠলো, শত্রুরা আমাদের ক্যাপিটালের মধ্যে ড্রাগন অফ ক্যালিমিটিকে নিয়ে ঢুকে গেছে, আর যদি আমরা এটা প্রমাণ করতে চাই যে আমরা আর লড়তে চাই না, এই কারণে রাজার মাথা কেটে তাদের সামনে তুলে ধরলে তারা হয়তো আমাদেরকে ছেড়ে দেবে। তখনই আমরা দেখতে পাই সেখানে লর্ড রেন আর বাকিরাও পৌঁছে গেছে, আর সেখানে গিয়ে হিলিং মাস্টার বলে উঠলো, তোমাকে এমনটা করতে হবে না, কেননা কোনো লোক যদি মারা যায় তাহলে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে না। লিন তখন নরকে দেখে বলে উঠলো, সেন্সে আমাকে অনেক ভালো লাগছে আপনাকে সুরক্ষিত দেখে। নর তখন বলে উঠলো, আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব, কিন্তু আমার কপাল অনেক ভালো ছিল যে আমি বেঁচে গেছি। তখন সেখানে লর্ড রেন নরকে বলে উঠলো, নর স্যার এখন আমরা এখানে সমস্ত কিছু সামলে নিতে পারবো। তখনই লর্ড রেন লিনকে বলে উঠলো, লিন তুমি নর স্যারকে নিয়ে বাইরে যাও, আর বাইরে গিয়ে নর স্যারকে হিল করে দেবে। তারপরে লিন এবং নর সেখান থেকে চলে যায়। তারপরে লর্ড রেন সবাইকে বলে উঠলো, তোমরা সবাই হাতিয়ার নামিয়ে দাও, আমি এখন এই রাজার সঙ্গে কথা বলতে চাই। তখনই ডেরিদাসের কিং বলে উঠলো, দয়া করে আমাকে ছেড়ে দাও। এই কথা শুনে লর্ড রেন বলে উঠলো, হ্যাঁ আমরা তোমাকে অবশ্যই ছেড়ে দেব। এই কথা শুনে কিং অনেক আনন্দিত হয়ে যায়। তখনই লর্ড রেন বলে উঠলো, আমাদের দেশের মধ্যে 23টা লোক গায়েব হয়ে গেছে, আর 19টা লোক বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে, আর 13টা লোক পুড়ে মরে গেছে, আর যদি সবকিছু ধরে বলি তাহলে আমাদের দেশে টোটাল 127 জন মরেছে। এসব শুনে কিং ডেরিদাস বলে উঠলো, তুমি আমাকে এইগুলো কেন বলছো? লর্ড রেন তখন বলে উঠলো, আমি তো তোমাকে আগে বলেছি যে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তার আগে তোমাকে ওই কষ্টগুলো সহ্য করতে হবে যে কষ্টটা ওই 127 জন করেছিল, আর তোমার সঙ্গে এমনটা করার পর আমি তোমার দেশ থেকে ক্ষতিপূরণও নেব। তোমাদের কারোর কি এতে আপত্তি আছে? তখন রাজা বাদে সেইখানে সবাই বলে উঠলো, আমাদের কোনো আপত্তি নেই। তখন কিং ডেরিদাস বলে উঠলো, তুমি বললা কষ্ট সহ্য করতে হবে, এটার মানেটা কি? এই কথা শুনে হিলিং মাস্টার বলে উঠলো, তুমি ওই ব্যথাগুলো সহ্য করবে যে ব্যথাটা ওখানে 127 জন পেয়েছিল, আর সবার প্রথমে আমরা তোমার হাত ভাঙবো, তারপরে পা ভাঙবো, তারপরে তোমার শরীরের সমস্ত হাড়গুলো ভাঙবো, তোমার চোখগুলো খুলে নেব, কিন্তু তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমি এত সহজে মরতে দেব না, আর তোমার এমন হাল করে রাখবো তুমি মরার জন্য ছটপট করবে। তখনই সেখানে থিপ মাস্টার বলে উঠলো, যদি তুমি ব্যথার কারণে অজ্ঞান হয়ে যাও তাহলে একদমই চিন্তা করবে না, আমি তোমার জ্ঞান আবারও ফিরিয়ে দেব, আর তুমি যত খুশি তত চেল্লাতে পারো এবং কান্না করতেও পারো। এসব শুনে কিং ডেরিদাস আবারও তার প্যান্ট ভিজে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই রোলো আরাম করে ড্রাগনের উপরে শুয়ে আছে, আর লিনো নরকে হিল করে দিয়েছে। তখনই সেখানে লর্ড রেন এবং বাকি দুটো মাস্টারও পৌঁছে যায়। তখনই সেখানে লর্ড রেন বলে উঠলো, যুদ্ধ এখন শেষ হয়ে গেছে, আর এখন থেকে দুটো দেশ মিলেমিশে থাকবে। এই কথা শুনে নর বলে উঠলো, প্রথমে লড়াই শুরু হলো, তার কিছুক্ষণ পরে লড়াই শেষও হয়ে গেল, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কথাবার্তা বলেও তো এই লড়াইটাকে আটকানো যেত। আর নর এও বলে যে ওই বুড়ো রাজাটার কি হলো? তখন লর্ড রেন বলে উঠলো, ও এখন রাজার পদ ত্যাগ করে দিয়েছে, আর এখন ওর বদলে ওর গ্র্যান্ডসন এখানকার রাজা হবে। এখন ওর বয়স মাত্র 10 বছর, এবং তার দেখাশোনার দায়িত্বটা র্যান্ডিয়াসের টিমকে দেওয়া হয়েছে, যার সঙ্গে তুমি আগেও দেখা করেছো। তখন নর বলে উঠলো, হ্যাঁ আমার দেখা হয়েছিল। তখনই সেখানে র্যান্ডিয়াসের টিম চলে আসে। সেখানে এসে র্যান্ডিয়াস বলে উঠলো, নর স্যার আমাকে ক্ষমা করে দিন, আমরা না জেনে আপনার উপরে হামলা করেছিলাম। তখন নর বলে উঠলো, আর ক্ষমা চাইতে হবে না, এটার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু এর পর থেকে তোমরা কখনো বুড়ো মানুষদের উপরে হামলা করবে না। র্যান্ডিয়াস তখন বলে উঠলো, আপনি ঠিকই বলছেন, আর আমি এটার জন্য অনেক লজ্জিত। যদি আপনি আমাদেরকে সেখানে না আটকাতেন তাহলে এই ক্যাপিটালে প্রত্যেক ঘরে ঘরে যুদ্ধ লেগে যেত, তাই এটার জন্য আমি আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতে যদি কখনো আপনার আমাদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে শুধু আপনি আমাদেরকে একবার বলবেন, আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে সাহায্য করব। নর তখন বলে উঠলো, এটা একটু বেশি হয়ে গেল। তখনই নর র্যান্ডিয়াসের কাছ থেকে ক্ষমা চায়, আর বলে ওঠে, আমার জন্য আপনাদের ক্যাপিটালে এত ক্ষতি হয়ে গেছে। তখন র্যান্ডিয়াস বলে উঠলো, আপনাকে এটার সম্বন্ধে কোনো চিন্তা করতে হবে না, কেননা এটার কারণে আমাদের ক্যাপিটালের মধ্যে কারো জীবন হারায়নি। তখন নর বলে উঠলো, যদি আপনাদেরও আমার কখনো প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই কথা শুনে র্যান্ডিয়াস বলে উঠলো, আপনি অনেক ভালো মনের মানুষ। তখনই পেছন থেকে রোলো বলে উঠলো, ড্রাগনটা এখন অনেক বেশি বিরক্ত হয়ে গেছে, এখন ঘরে ফিরে যেতে চায়। তারপরে তারা সকলে রয়্যাল ক্যাপিটালের দিকে রওনা দিয়ে দেয়। রয়্যাল ক্যাপিটালে পৌঁছে লর্ড রেন কিং ক্লেসকে বলল, যুদ্ধ এখন শেষ হয়ে গেছে। কিং ক্লেস তখন বলে উঠলো, রেন আমাকে ক্ষমা করো তোমাকে সেখানে নেভিগেটরের রূপে পাঠানোর জন্য, আর তুমি যুদ্ধের সম্বন্ধে যে কোনো তথ্য আমাকে পরে একবার জানিয়ে দিও, কেননা এই সবকিছুর আগে আমাদের রক্ষাকর্তা নরকে ধন্যবাদ জানাতে দাও। লর্ড রেন তখন বলে উঠলো, আপনি ঠিকই বলছেন, কেননা যুদ্ধের ময়দানে নর স্যার সবার থেকে ভালো কাজ করেছে, তাই এটার জন্য এনাকে একটা ভালো পুরস্কার দেওয়া উচিত। নর তখন বলে উঠলো, পুরস্কার? না না, আমার কোনো পুরস্কার চাই না। নরের এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এই কথা শুনে কিং ক্লেস বলে ওঠে, না না, এইবার তো না বললে
চলবে না, এইবারে তোমাকে পুরস্কার নিতেই হবে। তখনই নর একবার রোলোর দিকে দেখে, তারপরে কিছু একটা ভেবে কিং ক্লেসকে বলে ওঠে, আচ্ছা আপনারা যদি এমনটাই চান তাহলে ঠিক আছে। কিং ক্লেস তখন অনেক আনন্দিত হয়ে বলে ওঠে, তাহলে বলো তুমি কি চাও? নর তখন বলে উঠলো, আমি এই ছেলেটাকে সাহায্য করতে চাই, কেননা একে ওরা ছেড়ে দিয়েছিল আর বর্তমানে এখন ওর থাকার কোনো জায়গা নেই। কিং ক্লেস তখন নরকে বলে উঠলো, তাহলে বলো আমি এই বাচ্চাটার জন্য কি করতে পারি? নর তখন বলে উঠলো, আমি চাই একে আপনি ক্যাপিটালের মধ্যে থাকার ব্যবস্থা করে দিন, আর একটা কথা মাথায় রাখবেন, রোলো যেন অনেক ভালোভাবে থাকতে পারে আর যেন ভালো খাবার খেতে পায়। নর তখন মনে মনে ভাবছে, প্রথমবার আমি ভেবেছিলাম রোলোকে আমার সঙ্গে রাখবো, কিন্তু আমার মনে হয় রাজার কাছে থাকলে রোলো অনেক ভালো থাকবে। নর তখন কিং ক্লেসকে বলে উঠলো, আপনি কি একে ক্যাপিটালের মধ্যে রাখতে অনুমতি দেবেন? কিং ক্লেস তখন ভাবছে, একটা ডেমন ফগকে যদি আমি আমার ক্যাপিটালের নাগরিক বানিয়ে নিই তাহলে হোলি থিওরি অফ মিথিরার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে। নর তখন বলে উঠলো, আমি শুধু এইটুকুই চাই, আর হ্যাঁ আমাকে আর কোনো পুরস্কার না দিয়ে আপনি ক্যাপিটালের মধ্যে সেই সমস্ত লোকদেরকে সাহায্য করুন যারা এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছে। কিং ক্লেস তখন বলে উঠলো, তুমি ঠিকই বলছো। তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই রোলো তার আগের কথাগুলো ভাবছিল, যেখানে সব সময় তার উপরে অত্যাচার করা হতো, আর রোলো সব সময় এইটা ভাবতো সে যেন কোনো একদিন ভালো খাবার খেতে পায়। তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে রোলো চোখ খুলে দেয়, কেননা রোলো একটা স্বপ্ন দেখছিল। তখনই আমরা দেখতে পাই রোলো অনেক বড় একটি ঘরে সুন্দর একটা বিছানায় শুয়েছিল, আর রাত্রিরে ডিনার করার সময় লিন রোলোকে বলে ওঠে, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। কিন্তু রোলো সেখানে খাবারগুলো খাচ্ছিল না, সে শুধু খাবারগুলোকে দেখছিল। তখন সেখানে ইনিস বলে উঠলো, রোলো তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? আরে খাবারগুলোকে তাড়াতাড়ি খেয়ে নাও, নইলে ঠান্ডা হয়ে যাবে। রোলো তখন বলে উঠলো, আমি সত্যি কি এই খাবারগুলো খাবো? তখন ইনিস বলে উঠলো, তুমি এটা নিশ্চিন্তে খেতে পারো। তারপরে রোলো যখন খাবারগুলোকে আরেকবার দেখে তখন তার চোখগুলো অনেক উজ্জ্বল হয়ে যায়। তখন রোলো একটি ব্রেডের টুকরো তোলে এবং বলে ওঠে, এটা তো অনেক নরম। আর সে ব্রেডটাকে একটুখানি খাওয়ার পর রোলোর চোখে জল চলে আসে, কেননা রোলো তার জীবনে এর আগে কখনোই এত সুন্দর খাবার খায়নি। তখন রোলো অনেক স্পিডে খাবারগুলো খেতে লাগে। এইসব দেখে ইনিস বলে উঠলো, আরে আস্তে আস্তে খাও, আর তুমি চিন্তা করো না, এগুলো তোমার কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। তো গাইস এর সাথে আই পারি এভরিথিং এর 11 নম্বর এপিসোডটা এখানে শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ যেন বাই।